এই প্রশ্নগুলির সঙ্গে আপনি বিশেষভাবে পরিচিত, কারণ এই প্রশ্নগুলি প্রাইমারি ইন্টারভিউ ইংলিশ মিডিয়ামে কিন্তু করা হয়েছিল। এবারে আপনাকে যে এই প্রশ্নগুলিই করা হবে তাই আপনি শুধুমাত্র এই উত্তরগুলোই দেখে নেবেন এমনটা তো না, এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য আরো অনেক প্রশ্ন কিন্তু আপনাকে করা হতে পারে। তাই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই প্রশ্নের সঙ্গে সম্পর্ক রাখে এমন অন্যান্য অনেক প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে শুরু করি এই সকল প্রশ্ন এবং সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর। প্রথমে রয়েছে যে বাংলা শিক্ষা পোর্টাল কি, আমরা একটু বুঝে নিই, তারপরে উত্তরটিকে দেখে নেব। প্রথমেই দেখুন যে একটা বিদ্যালয়কে পরিচালনা করতে গেলে অনেক তথ্য সংরক্ষণ করতে হয়, সেখানে প্রশাসনিক অনেক কাজ থাকে, সেখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা তাদের তথ্য সংরক্ষণ করার বিষয় থাকে। সরকার এই বিদ্যালয়গুলিকে যে পরিচালনা করে সেই পরিচালনার নির্দেশিকা ইত্যাদি বিষয়বস্তুগুলো কিন্তু বিদ্যালয়ের সঙ্গে সরকারের একটা সংযোগ স্থাপনের প্রয়োজন থাকে। এবং বর্তমানে ডিজিটাল যুগ, যা কিছু হচ্ছে সবকিছু কিন্তু ডিজিটাল হচ্ছে, ডিজিটালি সেগুলোকে পরিচালনা করা হচ্ছে। সেই একই উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকার একটি পোর্টাল চালু করেছে, যে পোর্টালের নাম দেওয়া হচ্ছে বাংলা শিক্ষা পোর্টাল। অর্থাৎ যে সকল স্কুলের ইউডাইস কোড থাকবে সেই সকল স্কুলগুলি, সেগুলো যে সরকারি স্কুল হতে হবে এমনটা না, সেটা বেসরকারি স্কুলও হতে পারে, সেই সকল সরকারি বা বেসরকারি স্কুল তারা কিন্তু এই বাংলা শিক্ষা পোর্টালের আন্ডারে থাকবে। এই বাংলা শিক্ষা পোর্টালে কি কাজ হয়, এখানে দেখুন ছাত্রছাত্রীদের যে তথ্য, তাদের মায়ের নাম, বাবার নাম, আধার কার্ড, ভোটার কার্ড যা কিছু আছে সেই সকল তথ্য, ভোটার কার্ড নেই যদিও, শিক্ষক শিক্ষিকাদের তথ্য, তারা কোন মূল্যায়ন প্রক্রিয়ায় কত মার্কস পেয়েছে সেখান থেকে শুরু করে শিক্ষকদের ডিএ কত, তাদের স্যালারি কত, তাদের কি হিস্ট্রি রয়েছে, সেই সমস্ত কিছু। অর্থাৎ বিদ্যালয়ে 4-5টা করে আলমারি থাকে, সেই 4-5টা আলমারিতে যে সকল তথ্যগুলো রাখা থাকে, সংরক্ষণ করা থাকে, সেই সকল 4-5টা আলমারির যে তথ্য গোটা পশ্চিমবঙ্গের যত স্কুল আছে সেই প্রত্যেকটা স্কুলের 5টা আলমারির তথ্য কিন্তু এই বাংলা শিক্ষা পোর্টালের মধ্যে রাখা আছে। এটাই হচ্ছে সহজ একটি এর সংক্রান্ত ধারণা। এবারে দেখুন, একে যদি আমরা কংক্রিট উত্তর দিতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গের অধীনস্থ যে বিদ্যালয়গুলি, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, সেই সকল বিদ্যালয়গুলিকে ডিজিটালি একটি ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। সেই ডিজিটাল ছাতাটির নামই হচ্ছে বাংলা শিক্ষা পোর্টাল। এই পোর্টালের মধ্যে দিয়ে বিদ্যালয়গুলির তথ্য সংরক্ষণ করা, বিদ্যালয়গুলিকে ব্যবস্থাপনা করা, বিদ্যালয়গুলিকে পরিচালনা করা এবং বিদ্যালয়গুলিকে পর্যবেক্ষণ করা হয়। এবং পশ্চিমবঙ্গের সরকারি বেসরকারি প্রত্যেকটি বিদ্যালয় যাদের ইউডাইস কোড রয়েছে সেই সকল বিদ্যালয় কিন্তু এই বাংলা শিক্ষা পোর্টালের আন্ডারে থাকে। ব্যাস এটুকু বললেই আশা করি বাংলা শিক্ষা পোর্টাল কি সেই সংক্রান্ত নির্দিষ্ট প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। সব থেকে বড় কথা হচ্ছে তথ্য সংরক্ষণ, ব্যবস্থাপনা, পরিচালনা, পর্যবেক্ষণ, এই 4টে শব্দকে যদি আপনি উত্তরের মধ্যে ব্যবহার করে দেন, আমার মনে হয় বাকি যা কিছু বললেন একটা কংক্রিট উত্তর হয়ে গেল। বেশ, এবারে পরবর্তী খুব বিতর্কিত প্রশ্ন, যে ভারতে প্রাথমিক শিক্ষা প্রথম কবে শুরু হয়। আমি নিজেও জানি না কবে শুরু হয়, তবে কিছু তথ্য আমি গুগল থেকে নিয়ে এসেছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। যদি আপনার ইন্টারভিউ বোর্ডে কোথাও কাজে লেগে যায় তাহলে প্রথমেই দেখুন, শিক্ষা সংক্রান্ত যে বিষয় 1813 সালে যে চ্যাটার অ্যাক্ট, সেখানে কিন্তু শিক্ষার যে 1 লক্ষ টাকা অনুদানের বিষয়বস্তু প্রসঙ্গ ছিল, কিন্তু সেখানে আলাদা করে প্রাথমিক শিক্ষার উন্নয়নের প্রসঙ্গ খুব একটা সেখানে নেই। তাই আমরা চার্টার অ্যাক্টকে যদি বাদ দিয়ে দিই, তারপর 1854 সালের যে স্যার চার্লস উডের যে ডিসপ্যাচ, সেই চার্লস উডের যে ডিসপ্যাচ, সেখানে কিন্তু আমরা প্রাথমিক শিক্ষাক্ষেত্রের কথা আলাদা করে দেখতে পাই। সেখানে স্থানীয় ভাষা এবং ইংরেজিতে পাঠদানের প্রসঙ্গ তুলে আনা হয়েছিল। তাহলে আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে 1854 সালে স্যার চার্লস উডের যে উডের ডিসপ্যাচ, সেই উডের ডিসপ্যাচের প্রসঙ্গে আমরা কিন্তু ভারতে প্রাথমিক শিক্ষা প্রথম কবে শুরু হয় সেই প্রসঙ্গ বলতে পারি। এবারে এই যে স্যার চার্লস উডের ডিসপ্যাচ, তাকে কেন্দ্র করে কিন্তু 1882 সালে কিন্তু হান্টার কমিশন তৈরি হয়েছিল। এই হান্টার কমিশন সে কিন্তু প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য একগুচ্ছ সুপারিশ করেছিল, যেটা একেবারে পরবর্তীতে ভারতবর্ষের যে শিক্ষাক্ষেত্র তাকে কিন্তু প্রভাবিত করেছিল। তাহলে সেই প্রসঙ্গে শিক্ষা সংক্রান্ত বিষয়বস্তু 1813 চার্টার অ্যাক্টের কথা বলা যেতে পারে। তার থেকে প্রাথমিক এই বিষয়বস্তু ছিল 1854 সালে স্যার চার্লস উডের যে উডের ডিসপ্যাচ, সেখানে ছিল, সে কথা বলা যেতে পারে। তার থেকে আরো কংক্রিট হয়েছিল 1882 সালে হান্টার কমিশনের কথা, সেটা বলা যেতে পারে। এবারে এই যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু সব পরাধীন ভারতের কথা বললাম। স্বাধীন ভারতে কিন্তু 1948-49 সালে যে রাধাকৃষ্ণন কমিশন গঠন হয়েছিল
তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অবদান রাখলেও তারা কিন্তু প্রাথমিক শিক্ষার সামান্যতম অবদান রেখেছিল, বা প্রাথমিক শিক্ষাকে নিয়ে ভাবনা চিন্তা স্বাধীন ভারতে কিন্তু রাধাকৃষ্ণন কমিশনের মধ্যে থেকেই শুরু হয়ে গিয়েছিল। এখন দেখুন এখানে কিন্তু ভারতে প্রথম শিক্ষা প্রথম কবে শুরু হয়, পরাধীন ভারতে বা স্বাধীন ভারতের কথা বলা নেই। কাজে এখানে যে 1854 স্যার চার্লস উডটাই উত্তর হবে, বা 1948-49 রাধাকৃষ্ণন কমিশনের কথাটা বলবো, সেটা নিশ্চিত করে কিছু বলতে পারছি না। আবার এই যে নির্দিষ্ট আলোচনা সেটা কিন্তু এখানেই শেষ নয়। ভারতবর্ষের শিক্ষার ইতিহাস কিন্তু 1813 চার্টার অ্যাক্ট থেকে শুরু হয়নি, তার অনেক আগে এই যে গুরুকুল বৈদিক শিক্ষা সেগুলো কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু প্রচলিত ছিল। শিক্ষার ইতিহাস যদি আপনি হাঁটতে যান তাহলে সব থেকে প্রাচীন ইতিহাস খুঁজে পাওয়া যায় আমাদের ভারতবর্ষে, যেখানে উপনয়নের ব্যবস্থা ছিল। 8 বছর থেকে সম্ভবত 12 বা 14 বছর শিশুদেরকে একটা নির্দিষ্ট জায়গায় গুরুকুলে থেকে সেখানে পড়াশোনা করতে হতো, যে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে আবাসিক সেই বিষয়বস্তুগুলো কিন্তু ছিল। তাহলে এই যে 8 থেকে 12, 13, 14 বছরের শিশুরা সেখানে পড়াশোনা করতো গুরুদের কাছে থেকে, সেটাও তো প্রাথমিক শিক্ষারই বিষয়বস্তু। তাহলে যদি আমরা এখানে বলেছে যে ভারতে প্রাথমিক শিক্ষা প্রথম কবে শুরু হয়, তাহলে 1854 স্যার চার্লস উডের কথাই যদি বলবো, বা 1813 চার্টার অ্যাক্টের কথাই যদি বলবো, তাহলে তার আগের গুরুকুল বা বৈদিক শিক্ষা কি অপরাধ করলো যে তাদের কথা আমরা বলতে পারবো না? কাজেই কেন প্রথমেই বললাম যে এই নির্দিষ্ট প্রশ্নটি বিতর্কিত প্রশ্ন, তো সেই প্রসঙ্গে আপনার কাছে সমস্ত তথ্য রাখলাম। এবারে আপনাকে ইন্টারভিউ বোর্ডে এই প্রশ্নটাই করা হবে তার কোনো মানে নেই, আপনাকে অন্যান্য প্রশ্ন করা হতে পারে, সেই প্রসঙ্গের জন্য আপনার এগুলো মনে থাকে। হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ইংরাজি মাধ্যম ও বাংলা মাধ্যম বিদ্যালয়ের মধ্যে পার্থক্য কি? এখানেই তো বলা রয়েছে পার্থক্য কি। তাহলে ইংলিশ মিডিয়াম বা বেঙ্গলি মিডিয়াম সমস্ত স্কুলেই কিন্তু পাঠদান করা হচ্ছে। এবারে সেই পাঠদান করার নির্দিষ্ট একটি ভাষা রয়েছে। তাহলে ইংলিশ মিডিয়াম স্কুল সেখানেও ইংরেজি শেখানো হচ্ছে, বাংলা শেখানো হচ্ছে যেখানে বাংলা শেখার প্রয়োজন আছে, বা হিন্দি শেখানো হচ্ছে, সঙ্গে ইতিহাস ভূগোল এসব শেখানো হচ্ছে। বাংলা মিডিয়াম স্কুলেও কিন্তু সেই একই বিষয়বস্তুই শেখানো হচ্ছে, আলাদা কোনো বিষয়বস্তু নেই। তাহলে এক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে যে ইংলিশ মিডিয়াম স্কুলে যা কিছু শেখানো হচ্ছে সেটা ইংরাজি ভাষায় শেখানো হচ্ছে, আর বাংলা মিডিয়াম স্কুলে যা কিছু শেখানো হচ্ছে সেটা বাংলা ভাষায় শেখানো হচ্ছে। সেখানকার বিষয়বস্তু এক হতে পারে, সেখানকার সিলেবাস এক হতে পারে, সেখানকার কারিকুলামও এক হতে পারে, শুধুমাত্র শিশুরা যে নির্দিষ্ট ভাষায় পাঠ গ্রহণ করছে বা শিক্ষক শিক্ষিকা যে নির্দিষ্ট ভাষায় পাঠদান করছে সেই ভাষার পার্থক্য আছে। ইংলিশ মিডিয়াম স্কুলে ইংরেজিতে হচ্ছে, বাংলা মিডিয়াম স্কুলে বাংলায় হবে, হিন্দি মিডিয়াম স্কুলে হিন্দিতে হবে, কিন্তু সেখানে সাবজেক্ট বা এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু একই হবে। তাহলে ইংরেজি মাধ্যম ও বাংলা মাধ্যম বিদ্যালয়ের প্রধান পার্থক্য কি না, সেখানে যে শিশুদেরকে পাঠদান করার যে বিষয়টা সেটা ইংলিশ মিডিয়াম স্কুলের ক্ষেত্রে ইংরেজিতে পরিচালিত হচ্ছে, বাংলা মিডিয়াম স্কুলের ক্ষেত্রে বাংলায় পরিচালিত হচ্ছে। আশা করি এর থেকে ভালো পার্থক্য আর কিছু হতে পারে না। বেশ, এরপরে রয়েছে 4 নম্বর, HPRC ও CCE এই দুটির মধ্যে পার্থক্য কি? HPRC মানে হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, আপনারা সকলেই জানেন, আর CC মানে হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এখন এই দুটির মধ্যে পার্থক্য কি? আপনারা দেখবেন এই 2025 থেকে আমাদের যে মূল্যায়ন পত্র দেওয়া হচ্ছে সেটা HPRC অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, আর তার আগে যেটা দেওয়া হতো সেটা হচ্ছে CCE, হ্যাঁ, বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। অর্থাৎ এটাই হচ্ছে মূল পার্থক্য, কিন্তু যে উত্তরটি বললাম সেটি সম্পূর্ণ নয়। কেন সম্পূর্ণ নয় না, এই সমস্ত প্রক্রিয়াটাই হচ্ছে সিসি। তাহলে সিসি হচ্ছে একটি পদ্ধতি যেখানে একটা শিশুদেরকে তাদের সার্বিক মূল্যায়ন করা হচ্ছে, এবং সেই সার্বিক মূল্যায়নের বাস্তব প্রয়োগ হচ্ছে HPRC হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। অর্থাৎ আমাদের মধ্যে অনেকের ধারণা আছে যে CCE কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, এটা আগে যে কার্ডটা ছিল সেইটাকে দিয়ে এই CCE কার্ডের মধ্যে দিয়ে মূল্যায়ন করা হতো, আর এখন তার জায়গায় HPRC হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড দিয়ে মূল্যায়ন করা হচ্ছে। কিন্তু সেই যে পার্থক্য সেটা সম্পূর্ণ ভুল। এখন পদ্ধতি হচ্ছে CCE অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, এটা হচ্ছে পদ্ধতি। এই পদ্ধতিতে মূল্যায়ন করা হচ্ছে, তার জন্য আগে যে কার্ডটা দেওয়া হতো সেই কার্ডের নামটাও CCE ছিল, এখন তার পরিবর্তে HPRC কার্ড দেওয়া হচ্ছে, হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড দেওয়া হচ্ছে। অর্থাৎ CCE এটা হচ্ছে একটা পদ্ধতির নাম। আমরা শিশুদেরকে কোন প্রক্রিয়ায় মূল্যায়ন করছি সেটা হচ্ছে CCE প্রক্রিয়ায়, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন প্রক্রিয়ায় মূল্যায়ন করছি। এবারে সেই মূল্যায়ন পত্র যেটাকে তৈরি করা হয়েছে সেটা ক্লাস 1 থেকে শুরু করে 8 পর্যন্ত সমস্ত শ্রেণীর যে মূল্যায়ন পত্র সেগুলোকে একত্রিত করে তাকে একটা নতুন কার্ড বানানো হয়েছে, তার নাম দেওয়া হয়েছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। তাহলে CCE হচ্ছে পদ্ধতি আর HPRC হচ্ছে তার বাস্তব প্রয়োগ। অর্থাৎ CCE বলল যে এই পদ্ধতি
পদ্ধতিতে মূল্যায়ন করতে হবে, আপনারা বিদ্যালয়ে একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশের ধারাটাকে তুলে ধরার ব্যবস্থা করুন, এই পদ্ধতিতে করতে হবে। সেটা সিসিই পদ্ধতি, এবং সেই পদ্ধতিকে বাস্তবায়ন করার জন্য সরকার হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তৈরি করলো, অর্থাৎ এটা তার বাস্তব প্রয়োগ হলো। তাহলে সিসিই আর এইচপিআরসির মধ্যে মূল পার্থক্য কি? সিসিই হচ্ছে একটি মূল্যায়ন পদ্ধতি, আর এইচপিআরসি হচ্ছে সেই মূল্যায়ন পদ্ধতির বাস্তব প্রয়োগ। এখন কোন ইউটিউবার কোথায় কি বলছে আমি জানি না, আমার মনে হচ্ছে এটা সঠিক উত্তর। এখন আপনি সেটা বিবেচনা করে দেখবেন। এরপর 5 নম্বরে আছে যে স্টুডেন্ট সপ্তাহ কবে পালিত হয়? বছরের প্রথম মাসের প্রথম সপ্তাহ। এই যে এখন স্টুডেন্ট উইক চলছে, অর্থাৎ 2026 সাল শুরু হলো 1 জানুয়ারি থেকে, যে প্রথম সপ্তাহ যেটা চলছে ওইটা 1 জানুয়ারি থেকে সেই দিনগুলো হচ্ছে ছাত্র সপ্তাহ, সেখানে পালন হয়। এবার 1 জানুয়ারি ছুটি থাকে, কিন্তু সেখানেও নির্ধারিত কিছু কার্যক্রম থাকে, এবং তারপর 1, 2, 3, 4, 5, 6 তারিখে এগুলো চলতে চলতে যায়। সম্ভবত 2022 সাল থেকে এটা শুরু হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এটা শুরু হয়েছে। এখানে কি হচ্ছে না, যে বিদ্যালয়গুলি সেখানে বেশ কিছু কার্যক্রম করা হচ্ছে, সেখানে কুইজ কম্পিটিশন করা হচ্ছে, সেখানে ছবি আঁকার প্রতিযোগিতা করা হচ্ছে, সেখানে গল্প বলার প্রতিযোগিতা করা হচ্ছে। এই সমস্ত বিষয়বস্তু যারা নতুন ভর্তি হলো বিদ্যালয়ে তাদেরকে সম্বর্ধনা জানানোর ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটা যে শিশুদের কাছে যেন ভয়াবহ না হয়ে ওঠে, তারা যেন নিজের মন থেকে এই বিদ্যালয়ে আসাটাকে মেনে নিতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু বিদ্যালয়ের পরিবেশটাকে আরো সহজ, সরল, সাবলীল, স্বাভাবিক করার জন্য পশ্চিমবঙ্গ সরকার এই স্টুডেন্ট সপ্তাহ পালন করার একটা প্রকল্প শুরু করেছে। এই উদ্দেশ্য নিয়েই যে বছরের শুরুটা, অর্থাৎ একটি নির্দিষ্ট ক্লাসে যে 3-তে পড়তো সে 4-এ উঠলো, যে 2-এ পড়তো সে 3-তে উঠলো, এবং জানুয়ারি মাসের 1 তারিখ বা 2 তারিখে তারা প্রথম বিদ্যালয়ে এলো। তাহলে বিদ্যালয়ে এসেই তারা নতুন নতুন বই পেলো। এখন এই বই, পড়াশোনা, এইসবের মাঝে যেন তার মনটা ভারাক্রান্ত না হয়ে ওঠে, তাই আপাতত লঘুভাবে তাদেরকে বিনোদনের মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করার একটা ব্যবস্থা করা হলো। বছরের প্রথম দিনগুলো তারা স্টুডেন্ট সপ্তাহ পালন করবে। এটা ছাত্রছাত্রীদের প্রতি যেমন আমাদের একটা সম্মান প্রদর্শন করা, তাদের আমাদের ভালোবাসা প্রদর্শন করা একটা রাস্তা, তার সঙ্গে তারাও কিন্তু খুব সহজ স্বাভাবিকভাবে আস্তে আস্তে তাদের বিদ্যালয় শিক্ষার মধ্যে নিজেকে যুক্ত করে নিতে পারবে। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু শুরু হলো। বেশ, এরপর বলা হচ্ছে যে ইউডাইস কোড কি? আমি খুব সহজে একবার বলে দিই। যেমন আপনার হাতে একটি ফোন রয়েছে এবং সেই ফোনের নির্দিষ্ট একটি নাম্বার রয়েছে, আপনি যে ফোন থেকেই সেই নাম্বারটা ডায়াল করুন না কেন, ফোনটা আপনার কাছে চলে আসবে। ঠিক তেমনই ইউডাইসটাই হচ্ছে আমাদের স্কুলের একটা ফোন নাম্বার। ঠিক আছে? তাহলে বাংলা শিক্ষা পোর্টাল, সেই বাংলা শিক্ষা পোর্টালে আপনি গেলেন, সেই বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে আপনার স্কুলের একটা ইউডাইস কোড আছে, সেই ইউডাইস কোড হচ্ছে এটা। যখনই আপনি মারবেন তখন এই বাংলা শিক্ষা পোর্টালে আপনার স্কুলটা খুলে যাবে। অর্থাৎ আপনি যে স্কুলে চাকরি পাবেন সেই স্কুলের একটা পরিচয় আছে এই বাংলা শিক্ষা পোর্টালে, সেই পরিচয়টাই হচ্ছে ইউডাইস। যেমন আপনার একটা ফোন রয়েছে, একটা সিম রয়েছে, তার নির্দিষ্ট নাম্বার রয়েছে, যে কোনো ফোন থেকে টাইপ করুন আপনার ফোনে ফোন চলে যাবে। ঠিক তেমনই বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে আপনি যখনই আপনার এই স্কুলের ডাইস কোডটা মারবেন তখন বাংলা শিক্ষা পোর্টালে আপনার স্কুলের পোর্টালটা খুলে যাবে। এই হচ্ছে বিষয়। এবারে এই যে ইউডাইস, তার সম্পূর্ণ নাম হচ্ছে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম অফ এডুকেশন। একটু মাথায় রাখবেন, ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম অফ এডুকেশন। এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা নাম্বার রয়েছে। তাহলে প্রথমে হচ্ছে 19, এটা স্টেটকে প্রেজেন্ট করছে, রাজ্যকে প্রেজেন্ট করছে। তারপরে পরের যে সংখ্যা সেটা জেলাকে প্রেজেন্ট করছে, এটা জাস্ট একটা মডেল, একটা নাম্বার দিয়েছি। তারপরে যে 04, এই নাম্বারটা একটা ব্লককে প্রেজেন্ট করছে। তারপরে 137 যেটা লেখা আছে এটা একটা ভিলেজকে প্রেজেন্ট করছে, এবং তারপর যে এস লেখা আছে এটা স্কুলকে প্রেজেন্ট করছে। যেমন একটা গ্রামের পিন নাম্বার হয়, পিন কোড হয়, ঠিক তেমনই এটাও সেই রকম। পিন নাম্বার বলুন, ফোন নাম্বার বলুন, যেমন করে আপনার বুঝতে সুবিধা হচ্ছে আপনি তেমন করে বুঝে নিন। তাহলে প্রথমটা হচ্ছে স্টেট, তারপরটা হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপরটা হচ্ছে ব্লক, তারপরটা হচ্ছে ভিলেজ, তারপরটা হচ্ছে স্কুল। এইরকম করে নাম্বারটা তৈরি হয়েছে। 11টা এখানে সংখ্যা রয়েছে। বেশ, এরপর পরবর্তী যে প্রশ্ন করা হয়েছিল, গাছের পাতা সবুজ হয় কেন? আপনারা সকলেই জানেন যে ক্লোরোফিল নামে এক রঞ্জক গাছের পাতার মধ্যে থাকে। সেই গাছের পাতা সেই ক্লোরোফিল নামক রঞ্জকের জন্য অবশ্যই সবুজ হয়। বেশ, এরপর রয়েছে যে দ্বিতীয় শ্রেণীর শিশুকে পরিবেশের ধারণা কিভাবে দেবেন, অর্থাৎ টিচিং ডেমনস্ট্রেশনের বিষয়বস্তু বলা হয়েছে। আমি এর পরবর্তীতেই এই দ্বিতীয় শ্রেণীর শিশুকে পরিবেশের ধারণা সংক্রান্ত একটি টিচিং ডেমনস্ট্রেশন নিয়ে আসবো, সেখানে দেখে নেবেন। এবারে বিষয়টা হচ্ছে কি, যে পরিবেশ মানে কি? পরিবেশ মানে হচ্ছে আমি যেখানে আছি
আমি এবং আমার চারপাশটা। তাহলে দেখুন, বিদ্যালয়ে যখন একটা শিশু আছে তখন বিদ্যালয়ে একটা পরিবেশ রয়েছে, সেই বিদ্যালয়ে পরিবেশে শিশু আছে, শিক্ষক আছেন, অন্যান্য শিক্ষার্থীরা আছে, প্রধান শিক্ষক আছে, রন্ধনশিল্পীরা, কর্মীরা আছেন, সেটা বিদ্যালয়ে পরিবেশ। একটা শিশু আবার বাড়িতে চলে গেল, বাড়িতে গিয়ে তার বাবা আছেন, মা আছেন, দাদু আছেন, ভাই আছেন, বোন আছেন, সেটা বাড়ির একটা পরিবেশ। সে খেলার মাঠে চলে গেল, খেলার মাঠে গিয়ে সে খেলা করছে তার বন্ধু বান্ধবদের সঙ্গে, সেখানে একটা আলাদা পরিবেশ তৈরি হলো। তাহলে এই সংক্রান্ত একটা পরিবেশ হতে পারে। আবার পরিবেশ মানে তার যে চারপাশ, সেখানে যে জীব এবং জড় সত্তাগুলি রয়েছে তাদেরকে নিয়ে একটা পরিবেশ তৈরি হয়েছে। তো এইরকম করে আমরা পরিবেশের ধারণাটা দিতে পারি। আমি আলাদা করে একটা টিচিং ডেমনস্ট্রেশনের মধ্যে এটাকে নিয়ে আসবো। বেশ, এরপর বলা যে নদী কি কথা বলে? কেন এই প্রশ্ন এসেছিল? এই প্রশ্ন এসেছিল এই কারণেই যে কোনো একটা একজন তিনি নদীকে দিয়ে একটা টিচিং ডেমনস্ট্রেশন দিয়েছিলেন এবং বলেছিলেন যে, কবি বলেছেন যে নদী কবির সঙ্গে কথা বলে ইত্যাদি। তখন ইন্টারভিউয়ার বলেছেন যে, কই, নদী তো আমার সঙ্গে কথা বলে না, আপনার সঙ্গে কি কথা বলে? তো সেই প্রসঙ্গেই নদী কি কথা বলে সেটা উঠে এসেছিল। তো দেখুন, আমরা এখানে কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি যে নদী হয়তো কোনো প্রাণী নয় যে কথা বলতে পারে, কিন্তু যারা উপলব্ধি করতে পারে, যার মধ্যে কল্পনা শক্তি আছে, তিনি কিন্তু কল্পনার চোখ দিয়ে যদি দেখতে পারেন তাহলে অবশ্যই নদীর সঙ্গে একটা নির্দিষ্ট ভাষায় কথা বলতে পারেন। কারণ ভাষা মানে আমরা শুধুমাত্র মুখে যেগুলো উচ্চারণ করি সেগুলোই কিন্তু একমাত্র ভাষা নয়। কাজেই নদীর ভিন্ন একটি ভাষা থাকতে পারে এবং তার সঙ্গেই নদী কথা বলবে, বা তিনি নদীর কথা বুঝতে পারবেন যার সেই ভাষাটা বোঝার মতো ক্ষমতা রয়েছে। এখন কবি তার কল্পনা শক্তি যেহেতু প্রবল, তাই তার কল্পনা শক্তি দিয়েই হয়তো তিনি নদীর সঙ্গে একটা আত্মিক সম্পর্ক গড়ে তুলতে পেরেছেন। এবং আমরা যদি সেই কবির দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারি, বা কবির কল্পনার চোখ যদি আমাদের চোখের সঙ্গে মিশে যায়, আমরা যদি কবির কল্পনা শক্তি দিয়ে যদি নদীর দিকে তাকাই, তাহলে হয়তো আমরাও নদীর সঙ্গে একটা সম্পর্কে জড়াতে পারবো, আমরাও হয়তো নদীর ভাষা বুঝতে পারবো। এরকম কিছু একটা বলা যেতে পারে এই ক্ষেত্রে। বেশ, এরপর রয়েছে যে একটি শিশু কেন বিদ্যালয়ে আসে? কেন বিদ্যালয়ে আসে? পড়াশোনা করতে আসে না। একটি শিশু বিদ্যালয়ে পড়াশোনা করতে আসে না। একটা শিশু বিদ্যালয়ে তার সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য আসে, শুধুমাত্র পড়াশোনা করতে আসে না। এতদিন ধরে একটি শিশু বিদ্যালয়ে পড়াশোনা করতে আসতো, কোনো কিছু শিখতে আসতো, কিন্তু এখন সে আসে বিদ্যালয়ে সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য। একটা শিশুকে আলাদা করে আমরা কিছু শেখাতে পারি না, সে প্রকৃতি থেকে আপন আপনেই শেখে। আমরা শুধু তাকে তার শেখার যে রাস্তা, শেখার যে পথ, সেটাকে প্রশস্ত করতে পারি মাত্র। তাহলে একটা শিশু বিদ্যালয়ে কেন আসে? একটা উত্তর হতে পারে যে তার যে প্রারম্ভিক শিক্ষা সেটাকে সম্পূর্ণ করতে, এটা একটা উত্তর হতে পারে। আর একটা হতে পারে যে শিশু তার সর্বাঙ্গীন বিকাশ সাধনের উদ্দেশ্য নিয়ে বিদ্যালয়ে আসে এবং নতুন নতুন অভিজ্ঞতাগুলিকে অর্জন করতে বিদ্যালয়ে আসে। আমরা যদি এই কথা বলি, তাহলে আমার মনে হয় যে এডুকেশনের যে ব্যাখ্যা সেই অনুযায়ী একটা শিশু কেন বিদ্যালয়ে আসে সেই কথাটা, তার উত্তরটা ঠিক হবে। এবারে হয়তো কেউ বলবেন যে একটা শিশু বিদ্যালয়ে পড়াশোনা করতে আসে, তখন ইন্টারভিউ বলুন শুধু তো পড়াশোনা নয়, একটা শিশুর তো বর্তমানে শিক্ষার লক্ষ্যই হচ্ছে শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধন। তাহলে একটা শিশু কেন শুধু বিদ্যালয়ে পড়াশোনা করতে আসবে? তো কাউন্টার করতেই পারেন। তো সেক্ষেত্রে যদি আমরা বলি যে একটা শিশু বিদ্যালয়ে সর্বাঙ্গীন বিকাশ সাধন করতে আসে, তাহলে আমার মনে হয় যে উত্তরটা আরো বেশি পারফেক্ট হবে। এবারে যদি বলা হয় যে একটা শিশু বিদ্যালয়ে পড়তে আসে, তখন বলবো যে কেন শিশুদের তো আলাদা করে, বা বিদ্যালয়ে শিখতে আসে, তখন হয়তো বলতে পারেন যে শিশুদেরকে তো আলাদা করে কিছু শেখানো যায় না। প্রকৃতিবাদীদের মতে শিশুরা তো আপন আপনি শেখে, একজন শিক্ষক বা শিক্ষিকা শুধুমাত্র সাহায্যকারী হিসেবে তাকে শিখতে সাহায্য করে। তাহলে আমরা বলতে পারি যে শিশুরা বিদ্যালয়ে বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করতে আসে। তাহলে শিশুরা বিদ্যালয়ে সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য আসে, শিশুরা বিদ্যালয়ে অভিজ্ঞতা অর্জন করতে আসে। এই কথাগুলোর মধ্যে দিয়ে আমরা এই উত্তরগুলোকে বলতে পারি। বেশ, তাহলে দেখুন 10টা প্রশ্ন আমি নিয়ে এসেছি। সেই 10টা প্রশ্ন হচ্ছে একান্ত পরিচিত প্রশ্ন, যেগুলো ইন্টারভিউ বোর্ডে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেটকে ধরা হয়েছিল। তার মানে আপনাকেও ধরা হবে এমনটা না, কিন্তু আবার এখান থেকে আপনাকে ধরা হবে না এমনটাও না। তার জন্য যতটুকু পারলাম অল্প সময়ের মধ্যে তথ্য দেওয়ার চেষ্টা করলাম। এই রকমই ভিডিও, এই রকমই টিচিং ডেমনস্ট্রেশন, এই রকমই তথ্য আপনাদের কাছে একের পর এক আসবে যতদিন না পর্যন্ত ইন্টারভিউ শেষ হচ্ছে। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র নন্দী একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা এবং এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিওকে খুব মন দিয়ে দেখা। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।